আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই গত ৫ মাসে একটার পর একটা ঐতিহাসিক ঘটনা তিনি ঘটিয়ে চলেছেন। কোনোটি ঘটনা, কোনোটি কাণ্ড, এবং তার সে সকল কাণ্ড কখনো কখনো জাতীয় গণমাধ্যমে শীর্ষ নিউজ হয়, লিডিং নিউজ হয়, কখনো বিতর্ক সৃষ্টি করে, কখনো তিনি প্রশংসা পান তার সেই কর্মকাণ্ডের কারণে, কখনো তিনি নিন্দিত হন এবং সমালোচনার মধ্যে পড়েন দলের ভিতরে, বাইরে এবং আমজনতার মধ্যে। তার কিছু কর্মকাণ্ড এগুলো নিয়ে হাস্যরস হয় এবং কিছু কর্মকাণ্ড নিয়ে স্যাটায়ার তৈরি করা হয়। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে যদি বাংলাদেশের ১ নম্বর লোক ধরেন তাহলে তিনি ডাক্তার শফিকুর রহমান, অর্থাৎ বিএনপির যিনি প্রধান ব্যক্তি বেগম খালেদা জিয়া, তিনি চলাফেরা করতে পারছেন না চিকিৎসার জন্য দেশের বাইরে। দ্বিতীয় ব্যক্তি যিনি আছেন তিনি বহুদিন ধরে ইংল্যান্ডে আছেন। দেশে আসা তো দূরের কথা, তিনি ওখানে বসেই সমস্ত কর্মকাণ্ড করেন। ফলে বাংলাদেশে যারা আছেন তারা মূলত তার প্রতিনিধি হিসাবে তার কমান্ড ফলো করেন, অর্থাৎ বেগম জিয়া বা তার সন্তানের কমান্ড ফলো করেন। নিজস্ব উদ্যোগ নিয়ে, নিজস্ব ঝুঁকি নিয়ে বিএনপির কেউ জামাতের আমিরের মতো মুভমেন্ট করতে পারছেন না। শেখ হাসিনা, ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, শীর্ষ যারা নেতৃবৃন্দ, সবাই পলাতক। দেশের মধ্যে যারা আছেন তারাও যাকে বলা হয় দৃষ্টির বাইরে। জাতীয় পার্টি ঘরে তালা দিয়ে বসে আছে। বেগম রওশন এরশাদ খুবই বয়োবৃদ্ধা। জিএম কাদের সাহেব উকি ঝুঁকি মারার চেষ্টা করেন, কিন্তু একবার সমন্বয়কদের ভয় পান, একবার ছাত্রদলকে ভয় পান, একবার জামাতকে ভয় পান। ভারতের পক্ষ থেকে কখনো কোনো গ্রিন সিগন্যাল আসেনি। তো কাজেই এখানে যদি তার পর্যায়ের মানে দলীয় প্রধান হিসেবে তার প্রতিদ্বন্দ্বী এখন কেউ নেই, তিনি অজেয়, তিনি একক। ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, একেবারে অনুল্লেখ্য, যারা সবসময় ১০-১২ জন লোক নিয়ে ঘুরে, আর ভাড়া করা ১০০-১৫০ লোক তাদের দর্শক থাকে, এর বেশি নয়। ফলে আমি সেই রাজনৈতিক দলগুলো বা তাদের নেতাদের নাম উল্লেখ করলাম না, এই কারণে যে তাদের সঙ্গে যদি ডাক্তার শফিকুর রহমানের তুলনা করি তাহলে তার মর্যাদা হানি হবে। ফলে আসলে তিনি এখন কেবল আমিরে জামাত নন, তিনি আমিরুল পলিটিক্স। পুরো রাজনীতির অঙ্গনের তিনি আমির, পুরো রাজনীতি এখন তাকে কেন্দ্র করে। তারপর তিনি শুধু আমিরে জামাত নন, তিনি আমিরে মুসলিমিন। এখন এই বাংলাদেশের যত মুসলমান রয়েছে তিনি তাদের আমির। এ কারণ হলো তার সমপর্যায়ের অন্য কোনো মুসলিম নেতা, সেটা সেই বাবুনগরী সাহেব হন কিংবা মামুনুল হক সাহেব হন, জামাতের আমিরের পাশে অন্য কোনো মুসলিম নেতাকে ঠিক ওভাবে মানায় না। কিংবা চরমোনাই পীর সাহেবের কথা চিন্তা করেন, ইসলামিক যারা লিডারশিপ দীর্ঘদিন যাবৎ আছেন সেখানেও তিনি সকলের মধ্যে বসলে মনে হবে তিনি আমিরুল মুমিনিন। মানে এখানে যদি চরমোনাই পীর সাহেব বসেন, তারপরে বাংলাদেশে আরও পীর মাশায়েখরা বসেন যারা ইসলামী লাইনে পড়াশোনা করেছেন, কেউ হয়তো শাইখুল হাদিস, কেউ হয়তো আল্লামা, কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলা মিডিয়ামে আমারই মতো পড়াশোনা করা মানুষ, অনেক কষ্ট করে কিছু আরবি শিখেছেন, অ্যাটলিস্ট আসসালামু আলাইকুম বা নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু বা নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আম্মা বাদ, এই ধরনের কথাগুলো যেন নির্ভুলভাবে বলা যায়, এই জিনিসগুলো তাকে প্র্যাকটিস করে এই ইসলামী যে কৃষ্টি কালচার, তাহজিব এবং তমুদ্দুন, এগুলোকে ধরে রাখতে হচ্ছে। ফলে তাকে নিয়েই মূলত এখন বাংলাদেশে আলোচনা বলেন, সমালোচনা বলেন, উন্মাদনা বলেন, সব কিছু হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দেখলে বিগলিত হয়ে যান।
তার মুখে জান্নাতি হাসি চলে আসে। মির্জা ফখরুলকে দেখলে যেমন তার খুব রাগ হয়ে যায়, তারপরে সালাউদ্দিন সাহেবকে দেখলে তার ক্রোধ আসে, ছাত্রদেরকে দেখলে তিনি ভয় পেয়ে যান। কিন্তু যেই মুহূর্তে জামাতের আমিরকে তিনি দেখেন, অমনি তিনি ফিক করে হেসে দেন, তার মন ভালো হয়ে যায়। আবার জামাতের আমিরকে দেখলে আমাদের সেনাপ্রধান, তার মধ্যে একটা ফিলিংস চলে আসে, আবেগ চলে আসে, ভালোবাসা চলে আসে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে জামাতের লোকজনের ভালো ব্যবহারের কারণে ইভেন আওয়ামী লীগের যারা বিপদগ্রস্ত লোকজন, তারাও যে তলে তলে যদি ফোন করতে চান, তাহলে আওয়ামী লীগের যে কোনো লোক ফোন করার ক্ষেত্রে যদি সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, মির্জা ফখরুল এদেরকে আপনি ধরেন, তার সাথে জামাতের আমিরকে তিনি সহজলভ্য মনে করেন। মোস্ট পপুলার সেই মানুষটি এখন মুভ করছেন। যেখানে মুভ করছেন, জামাতের তো সব জায়গাতেই বিশাল আয়োজন থাকে, লক্ষ লোকের সমাবেশ হয়, এবং সেই লক্ষ লোকের সমাবেশে তিনি যা বলেন তা নিয়ে তার কর্মী যারা সমর্থক আছেন সবাই ভীষণ রকম উদ্বেলিত। আর তার এই আগমনকে আরও ডিজিটালাইজড করার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য, দৃশ্যমান করার জন্য, এবং এটিকে যাকে বলে একটা ভাইব তৈরি করার জন্য, একটা আবহাওয়া এবং একটি ঢেউ তোলার জন্য জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব আজহারি তিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। কেউ বলছেন 10 লাখ লোক হয়, কেউ বলছেন 1 কোটি লোক হয়। তারপরে শেষে সেই বিষয়গুলো আবার তার ওয়াজকে ব্যাপকভাবে প্রচার করার জন্য সামাজিক মাধ্যমে রীতিমতো লঙ্কাকাণ্ড। যেমন তিনি উত্তরবঙ্গের একটা জায়গাতে ওয়াজ করেছেন, তো বলা হচ্ছে যে তাকে প্রোটোকল দেওয়ার জন্য 500 সেনাবাহিনী, 2000 পুলিশ, তারপরে শেষে এত হাজার কর্মী বাহিনী সেই তাকে প্রোটোকল দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিল। এবং তাকে তার সেই মাহফিল ভিজুয়ালাইজ এবং ডিজিটালাইজড সম্প্রচারের জন্য সারা পৃথিবীতে সেখানে যে পরিমাণ টেকনোলজি নেওয়া হয়েছে, সেটা দেখা গেল 3 দিন আগের থেকে পুরো একটা মঞ্চ তৈরি করে কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হচ্ছে। তাহলে এই যে প্রচার এবং প্রোপাগান্ডা, এগুলো আলটিমেটলি জামায়াত ইসলামীর পকেটে যাচ্ছে, এবং জামায়াত ইসলামের পকেটে যাওয়া মানে জামায়াতের আমিরের পকেটে যাচ্ছে। এখন এই গুলোকে কাজে লাগিয়ে তিনি একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন। তো সেই কাণ্ড আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। কখনো তিনি রাগ হয়ে বলছেন টান দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলবো, কখনো তিনি হুমকি দিচ্ছেন, কখনো তিনি ধামকি দিচ্ছেন, আবার কখনো তিনি ওয়াজ করছেন, নসিহত করছেন। এবং আজকে যে বিষয়টি বলবো সেটি রাজশাহীতে। আপনারা সবাই জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত এবং শিবিরের যে দখল, এটি ঐতিহাসিক, এবং ওখানে শিবির খুবই জনপ্রিয় এবং খুবই শক্তিশালী। এবং রাজশাহী পরে যদি আপনি চাঁপাইনবাবগঞ্জে যান, ওখানে আওয়ামী লীগ এবং বিএনপিকে রীতিমতো ট্যাক্স দিতে হয় জামাতকে। এবং ইতিপূর্বে গত 15 বছরে সেখানে আওয়ামী লীগের রাজত্ব ছিল, কিন্তু আওয়ামী লীগের রাজত্ব যারা করেছেন তারা মূলত জামাতকে উইন্ডো দিয়ে, জামাতের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে পুরো চাঁপাইনবাবগঞ্জে তাদেরকে রাজনীতি করতে হয়েছে, এবং ওখানে জামাতের আপনি না গেলে বুঝতে পারবেন না। তো এভাবে রাজশাহীর যতগুলো সীমান্ত রয়েছে, প্লাস শহর রয়েছে, উপজেলা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ওখানে জামাত লর্ড, অনেক আগের থেকেই লর্ড। তো সেই জায়গায় জামাতের আমির গিয়েছেন। তো সেখানে গিয়ে তিনি চাঁদাবাজদের উদ্দেশ্যে বলেছেন যে মেহেরবানি করে আপনারা চাঁদাবাজি করবেন না। তো এটা চোরকে অনেকটা ধর্মের কাহিনী শোনানো, বা কেউ চুরি করে তাকে ফু দেওয়া, ঝাড় ফুঁক দেওয়া, তাবিজ দেওয়া, যে তোর হাতে একটা তাবিজ বেঁধে দিলাম, তুই আর চুরি করবি না। তো এখন সেখানে রাজশাহীতে, আমি তো রাজশাহীর মানুষ না বা চাঁপাইনবাবগঞ্জের মানুষ না, সেখানে আসলে চাঁদাবাজি এই সময়টাতে কারা করছে? আওয়ামী লীগের লোক তো নেই, বিএনপি অথবা জামাত, দুটোর একটা। দ্বিতীয়ত, সেখানে যদি বিএনপির লোক করে থাকে তাহলেও তো তার মেহেরবানি করে আপনারা চাঁদাবাজি করবেন না এই কথা বলার দরকার নাই। এর কারণ হলো ওখানে তো শক্তিটা তার, মাসেল পাওয়ারটা তার। তিনি যদি সেটিকে ব্যবহার করে বলতেন যে এখানে অমুক অমুক লোক
আমি শুনতে পাচ্ছি বিএনপির অমুক অমুক নেতা এই রাজশাহী শহরে চাঁদাবাজি করছে, আমি আমার কর্মী বাহিনীকে হুকুম দিয়ে দিলাম জনগণের জীবনে স্বস্তি আনার জন্য যদি প্রয়োজন হয় তাদেরকে হাত পা ভেঙে এই বিশ্ববিদ্যালয়ের সামনে টানিয়ে রাখবা। তিনি এই ধরনের প্রায় একটা কথা কিন্তু বলেছেন অতি সম্প্রতি, রাজশাহীতে নয় অন্য জায়গাতে, যদি চাঁদাবাজি করা হয় তাহলে এইভাবে হাত অবশ করে দেয়া হবে। তাহলে এই কথার যৌক্তিক ব্যাখ্যাটা কি? এক জায়গাতে তিনি বলেন হাত অবশ করে দেয়া হবে, সেখানে গিয়ে দেখেন যে বিএনপির লোকের বিরুদ্ধে তার স্পষ্ট অভিযোগ আছে। আর এখানে তিনি যখন বললেন মেহেরবানি করে দয়া করে আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা চাঁদাবাজি করবেন না, এতে মনে হয় যে তিনি তার আপনজন নিজের লোক, লজ্জায় তাদের নাম বলতে পারছেন না, ভয়ে তাদেরকে হুমকি ধামকি দিতে পারছেন না, এজন্য তাদের দয়া চাচ্ছেন, করুণা চাচ্ছেন, মেহেরবানি করতে বলছেন। এটি চোরকে যে ধর্মের কাহিনী শোনানো এটা না, এটার সাথেও খুব অসহায় যে আপনি চোরের কবলে পড়েছেন, এখন চোরের কবলে পড়ার পর চোর আপনাকে দেখে ফেলেছে, চোর জিজ্ঞাসা করলো যে আমি চুরি করছি, তুমি এটা দেখলা কেন? তখন আপনি তার কাছে যেভাবে আকুতি জানান, ঠিক ওই রকম রাজশাহীর মাটিতে বসে যারা চাঁদাবাজ তাদেরকে তিনি মেহেরবানি করে দয়া করে করুণা করে চাঁদাবাজি করবেন না এই অনুনয় বিনিময় করার মতো অবস্থা অন্য জায়গায় থাকতে পারে, ফরিদপুরে থাকতে পারে, গোপালগঞ্জে থাকতে পারে, ফেনীতে থাকতে পারে, বগুড়াতে থাকতে পারে, কিন্তু রাজশাহীর মাটিতে বা চট্টগ্রামের মাটিতে, সাতকানিয়ার মাটিতে কিংবা ধরুন সিলেটের মাটিতে, এই সমস্ত এলাকাতে, সাতক্ষীরা অঞ্চলে, খুলনার কিছু কিছু অঞ্চলে, দাকবে, ওই সমস্ত এলাকাতে জামাতের প্রাধান্য রয়েছে, ফলে সেখানে জামাত কমান্ড দিতে পারে, সেখানে তার মেহেরবানি করে আপনার এই কাজটি করবেন না এই কথা বলার দরকার নেই, বরং সেখানে গিয়ে যদি তিনি হুমকি দিতেন ধামকি দিতেন, এটি অন্য জায়গাতে এটি ইতিবাচক ফল বয়ে নিয়ে আসতো তার রাজনীতিতে, এবং জামাত যারা নেতাকর্মী রয়েছেন তারা অনেকটা যাকে বলা হয় গিয়ার আপ হতেন। কিন্তু রাজশাহীতে তিনি যেভাবে বিনয়ের সঙ্গে ভদ্রতার সঙ্গে চাঁদাবাজদের নিকট নিবেদন রাখলেন, আবেদন করলেন, এতে যারা দুষ্ট লোক এবং যারা সব কিছুতে খুদ দেখার চেষ্টা করে তারা বলার চেষ্টা করছেন যে এই চাঁদাবাজ কারা, এরা কি বিএনপির নাকি আওয়ামী লীগের নাকি জামাতের? আল্লাহ ভালো জানেন, এলাকাবাসীও জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।